আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি পরীক্ষার্থীরা, সরি তোমাদের তো আর এইচএসসি পরীক্ষার্থী বলা যাবে না। এইচএসসি 25 তোমরা একটা সাডেন টাইমে মানে কিছু সময় আগে তোমাদের একটা পরিচয় ছিল, দ্যাট ইজ তোমরা এইচএসসি পরীক্ষার্থী। সো তোমাদের এখন তো আর এইচএসসি পরীক্ষার্থী বলে ডাকা যাবে না, এখন ডাকতে হবে যে হ্যাঁ অ্যাডমিশন ফাইটার্স আর অ্যাডমিশন সিকার্স, কোথাও ভর্তি যোদ্ধা মানে ভর্তি পরীক্ষা দিবা। সো সেই জন্য তোমাদের এখন পরিচয় নাই। সো আমরা খুব একটা স্পেশাল সেমিনার ক্লাস নিয়ে চলে এসেছি, যেটাতে তোমাদের এত এত কোশ্চেন্স ছিল যে আপু ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে এত এত কোশ্চেন তোমরা আমাকে করেছো যে ম্যানেজমেন্ট সাবজেক্টের প্রস্তুতি A to Z কীভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, এভরিথিং। ইনফ্যাক্ট কোন বছরে কোন কোশ্চেন বেশি আসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, আপু শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস পড়বো, ম্যানেজমেন্ট সাবজেক্টের গুরুত্ব কীরকম, এই সাবজেক্টে ভালো করার জন্য কিভাবে পড়তে হবে, যত শত কোশ্চেন, সব কোশ্চেনের আজকে অ্যান্সার করা হবে তোমাদের। বিশেষ করে বিজনেস স্টাডিজ ইউনিটের ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আজকে লিখো, সব প্রশ্নের অ্যান্সার আজকে করা হবে। সো আমি আছি তোমাদের সাথে হাফিজা খাতুন স্নেহা, তোমাদের স্নেহা আপু। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের স্বপ্নের FBS মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, সেখানের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সো এই হচ্ছে আমার ছোটোখাটো পরিচয়। অ্যান্ড আজকে আমার প্রত্যেকটা কথার একটা ইনসাইটস থাকবে, প্রত্যেকটা কথা থেকে তুমি কিছু না কিছু শিখে যেতে পারবা ফর শিওর। সো দ্যাটস দ্য রিজন তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে দিবা। টাইম লাইনে শেয়ার করলে কি হবে আপু? টাইম লাইনে শেয়ার করলে কিচ্ছু হবে না। তোমার যেসব বন্ধুবান্ধবরা এতদিন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে না আমি আমার অ্যাডমিশন জার্নিটা কীভাবে শুরু করব, ম্যানেজমেন্ট যারা বিশেষ করে বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টাডিজে আছে, যে যারা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখায় পরীক্ষা দিবে, যাদের ম্যানেজমেন্ট সাবজেক্টটাকে হ্যান্ডেল করতে হবে, তাদের জন্য বিশেষ করে আজকের এই স্পেশাল ক্লাসটি। সো স্পেশাল ক্লাসটা করার পরে ক্লাসটার ডিউরেশন 30 to 40 মিনিটস হবে। সো 30 থেকে 40 মিনিটের একটা ক্লাস যদি তোমার টাইম লাইনে থাকে এবং প্রত্যেকটা কথায় একটা ইনসাইটস থাকে যেখান থেকে তুমি কিছু না কিছু শিখে যেতে পারবা, সো কেন তুমি তোমার টাইমলাইনে শেয়ার করবে না? আর শেয়ার করলে আপু একটু অনার ফিল করবে, আপু একটু যেহেতু ফ্রি এসেছি। ইয়াস, দেখি কে কে এসেছে। আপু ইয়াস, ওয়ালাইকুম আসসালাম মেহেদি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকের স্পেশাল সেমিনারটি কে কে শেয়ার করে ফেলেছো ইতোমধ্যে? আলহামদুলিল্লাহ। জেনিত আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? গুড ইভিনিং। গুড ইভিনিং। কমার্সের কোনো ফ্রেন্ড নাই তাই মেনশন দিতে পারলাম না। মেনশন দিতে হবে না, আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দেন। ওকে ঠিক আছে। আজকের স্পেশাল আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেনই এখানে দেওয়া হবে। আর চা কি মেহেদি কি লিখছে, চা খাওয়া হয়েছে? চাটা খাওয়া বাদ দিয়ে এখন যে জটলা সলভ করতে আসছি সেই জটলাটা সলভ করতে হবে। এই যে যত কোশ্চেন আমাদের কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে আমরা পা দিছি। এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে হাতের মধ্যে ফ্লাওয়ার নেওয়া, কেন এই ছবিটা এখানে কেন দেওয়া হয়েছে আপনারা জানেন? যে আমার কোনো স্লাইডের ছবি কিন্তু এরকম থাকে না। এইটা কারণ আপনারা ইতোমধ্যে আপনাদের এটা দিয়ে ইনফর্মালি ওরিয়েন্টেশন করা হচ্ছে, আর আমাদের মিশন FBS কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে তো ফর্মালি আমরা ওরিয়েন্টেশন করব। সেপ্টেম্বরের 1 তারিখে তাদের ওরিয়েন্টেশন আমরা আয়োজন করতে যাচ্ছি। কিন্তু আপনারা যারা এখনই আমাদের সাথে এই লাইভে যুক্ত আছেন তাদেরকে বলতে চাই, আচ্ছা শেয়ার দেন, আমিও আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিই। এই যে ফুলটা রাখছি, এই ফুলটা রাখার কারণ কি আপনারা কেউ বলতে পারবেন? ফুলটা রাখার কারণ আপনারা নতুন একটা অধ্যায়ে পদার্পণ করেছেন। আপনাদের অ্যাডমিশন নামক ভর্তি যুদ্ধের যে খেলাগুলো, এই খেলাতে আপনারা ইতোমধ্যে চলে এসেছেন। এই জন্য আপনাদেরকে আজকে থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে আপনি ছিলেন। হ্যাঁ, আমি একটু শেয়ার করতেছি। সো একটু অকওয়ার্ড লাগতে পারে যে আপু ফোন চালাইতেছেন কেন আপনি। আমি ফোন চালাইতেছি না, আমি টাইমলাইনে একটু শেয়ার করে দিচ্ছি, আপনাদেরকেও শেয়ার করতে বলবো, কারণ অনেকেই জানে না যে একটা স্পেশাল এরকম একটা ইভেন্ট এখানে আয়োজন করা হয়েছে। সো আপনাদের অবশ্যই শেয়ার করতে হবে। এই তো কথাবার্তা তো সব ভালোই শোনা যাচ্ছে। ইয়েস, এভরিথিং ওকে। অলরাইট।
হ্যাঁ, আপনি এইচএসসি ২৭ হন আর যে ব্যাচই হন না কেন আপনার একটু কাজে লাগবে, কারণ প্রত্যেক বছরে সেম সে একই কথা আমাদের বারবার করে রিপিট করতে হয়। সো সেম কথাবার্তা তো আপনি শুনেন, আপনি যে ব্যাচই হন না কেন এক্সপিরিয়েন্স গ্যাদার হবে আপনার। সো এই যে ফুলের যে রহস্য এটা একটু বলে দিই। আপনারা যখন কোনো ভার্সিটি ওরিয়েন্টেশনে, বিশেষ করে আপনারা যখন একটা কোচিং সেন্টারে যাবেন, হয়তো বা সেখানে আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে, কিন্তু এই যে ফুলের তোড়াটা দিয়ে, মানে বড় একটা ফুলের তোড়া দিয়ে আপনার সাথে ছবি তোলা হয় কখন, যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি, এত সুন্দর সুন্দর চট্টগ্রাম ইউনিভার্সিটি যখন পাবলিকিয়ান হন, তখনই কিন্তু আপনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সো আমি চাই যে আজকে আপনাদের সবাইকে, আমি তো আর ধরে ধরে আমার পাশে দাঁড় করিয়ে আপনাদের বরণ করতে পারছি না, এই জন্য আপনাদেরকে এমনভাবে বরণ করতে চাচ্ছি যেন দেখেন এই যে সবাই একটা করে ফুল পায় ক্লাসে জয়েন করলে, বাট দিন শেষে এই ফুল আসলেই কি আপনি পাচ্ছেন কি না, মানে আপনি কি পাবলিকিয়ান হওয়ার গল্পে সেরা হতে পারছেন কি না, বা আপনি কি সফল হতে পারছেন কি না। বাংলাদেশের ভাষায় যেটাকে বলা হয় যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলে সেটাকে একটা সফলতার, অবশ্যই সেটা একটা সফলতার মাপকাঠি। তখন কিন্তু আপনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। সো এই তো। আর আমরা মিশন এফবিএসে কীভাবে পড়বো সেটা আপনারা জানেন। তার আগে আপনাদের যত কোশ্চেন আছে ম্যানেজমেন্ট নিয়ে, সেইটা নিয়ে আজকে যাব এবং কোশ্চেন অ্যানালাইসিস করব। দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস ক্লাস। সো কোন চ্যাপ্টারটা কত বেশি গুরুত্বপূর্ণ, আপু শর্ট সিলেবাস পড়লেই হবে নাকি ফুল সিলেবাস পড়বো, কতটা পড়বো, কিভাবে পড়বো, কোন জায়গা থেকে শুরু করব, সব গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু আমি তো আপনাদের স্নেহা আপু এই মিশন এফবিএসে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং পড়াবো। পাশাপাশি আমাদের যে সব টিচার প্যানেল, ঢাবিয়ান টিচার প্যানেল মিশন এফবিএসকে কিন্তু সেইভাবেই সবাই একই রকমভাবেই সার্ভ করবে। তাই আর দেরি না করে, এখনও একটা ডিসকাউন্ট চলতেছে, ৩৫০০ টাকার কোর্স আপনারা এখনও ২৬০০ টাকায় এনরোল করতে পারবেন। দিস ইজ দ্য লাস্ট রিমাইন্ডার, আপনারা এনরোল করে ফেলতে পারেন। এখানে আপনার বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ফর এফবিএস। তো চলেন আমরা কোশ্চেন অ্যানালাইসিসের দিকে আগাই। আপনারা কী কমেন্ট করছেন আপু? আপনাকে উইল কি উইল আই শেয়ার দিস লাইভ টু মাই সিনিয়র? শিওর, আপনি আপনার সিনিয়রদের কাছে শেয়ার করতে পারেন। ওকে 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 শিফাত, আই গট ইট। সো চলেন আমরা দেখি, দেখেন ম্যানেজমেন্টের কোথা থেকে কয়টা কোশ্চেন আসে সেটার জন্য। ইয়া, ক্যান ইউ সি দিস? মাথা ঘুরতেছে? ঘুরেন না, দাঁড়ান। আপনারা দেখেন বিগত বছরে কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন আসছে, সেই অনুযায়ী হ্যাঁ প্রস্তুতিটা শুরু হয় কোথা থেকে? প্রস্তুতিটা শুরু হয় কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে। অ্যাডমিশনের প্রস্তুতি ওই যে থিওরিটিক্যাল পড়াশোনা করার মাধ্যমে শুরু হয় না। অ্যাডমিশনের প্রস্তুতিটা শুরু হয় প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে। কোন চ্যাপ্টারটা কত বেশি গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টার থেকে বিগত বছরে দেখেন আপনি একটা যুদ্ধ করতে যাচ্ছেন, আপনি ধরেন একটা যুদ্ধ করতে যাচ্ছেন, এখন এই যুদ্ধে কারা আপনার সাথে যুদ্ধ করবে এটা আপনার জানতে হবে। এই যুদ্ধের মাঠটা কোথায় হতে পারে, পোটেনশিয়াল মাঠটা কোথায় হতে পারে, সম্ভাব্য, সেটা নিয়ে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে, রেডি করে রাখতে হবে। কিভাবে আপনি যুদ্ধ করবেন, কোন কোন তরবারি আপনি, কোন কোন আপনার হচ্ছে পিস্তল বা কি আপনি ম্যাটেরিয়ালস নিয়ে যাবেন যুদ্ধ করতে। আপনি কি যুদ্ধ করবেন ঘোড়ার পিঠে চড়ে, নাকি আপনি দৌড়াইতে দৌড়াইতে, বা হচ্ছে আপনি ওই সেই বাহুবলীর মতো সেই কি বলে ওটাকে, গাছের সাথে ওপরে এইভাবে উঠে যায় না, একটা খুবই সুন্দর একটা ব্যাপার আছে। সো সেই ওয়ে ফলো করবেন, আপনি কোন ওয়ে ফলো করবেন এটা কিন্তু ম্যাটার করে। সো আপনি অ্যাডমিশনে এসেছেন, এই যে মানে পুরো একটা বই, এত বড় বড় বই, এই পুরো বই পড়ার আর সময় নাই। এখন আপনার প্রস্তুতি সাজাতে হবে। প্রথমেই আপনি সবগুলো সাবজেক্টের জন্য প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করবেন, যে হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, বা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, বা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, বা আমার টার্গেট গুচ্ছ অধিভুক্ত যেসব বিশ্ববিদ্যালয়, সেইখানে আপনার যেখানে টার্গেট থাকে আপনি সেখানের একটা কোশ্চেন ব্যাংক নিয়ে নেবেন। অ্যান্ড মজার কথা হচ্ছে আমাদের মিশন এফবিএস থেকে কোশ্চেন ব্যাংক দিয়ে দেওয়া হবে, যেটা সবগুলো ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন সেখানে আছে। তাহলে আপনি ভর্তি হলে সেই বইটা এমনি পেয়ে যেতে পারবেন, রাইট? যে বইটার দাম আসলে একটা কোশ্চেন ব্যাংক কিনতে গেলে ২৫০ টাকা লাগে। সো সেটা আপনাকে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর এফবিএস এর কোশ্চেন দেওয়া থাকবে, সাথে ব্যাখ্যা সহকারে। সো
আপনি কি করবেন, প্রথমে কোশ্চেন অ্যানালাইসিস করবেন যে বিগত বছরে কোন জায়গা থেকে কোন প্রশ্নগুলো আসছে, কোন চ্যাপ্টারটা কত বেশি গুরুত্বপূর্ণ আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। কারণ যদি দেখেন যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর মাস্ট কোশ্চেন আসে, ইট মিনস যে এই চ্যাপ্টারটা আপনার এই বছরেও কোশ্চেন আসতে পারে, এই চ্যাপ্টারটা আপনি বেশি করে পড়বেন। সো অ্যাডমিশনে কি আপনার সিলেবাস আছে? অ্যাডমিশনে কোনো সিলেবাস নাই, তাহলে কিভাবে পড়বো? অ্যাডমিশনে যেহেতু কোনো সিলেবাস নাই, সেহেতু আমি বিগত বছরের প্রশ্ন যখন বিশ্লেষণ করব, দেখব, আমি অটোমেটিক্যালি বুঝতে পারবো আমার বিগত এই বছরে কিভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, দেখি আপনাদের কিছু কমেন্ট দেখব। কমেন্ট কোথায়? মিসাইল দিয়ে যুদ্ধ করবেন, খুবই বেটার। আচ্ছা, আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, এরপরে দেখেন আমরা কিউএনএ সেশন রাখছি। ম্যানেজমেন্টের আজকে A to Z প্রিপারেশান কীভাবে নেবেন, সম্পূর্ণ যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন দেওয়া আছে। আমি এই অ্যানালাইসিস করার মাধ্যম পরে আপনারা দেখতে পারেন কোশ্চেনগুলো ধীরে ধীরে আসতেছে। সো আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করলে আমি অনেক বিষয়ে ডিসকাস করব। এখন একটু কোশ্চেন অ্যানালাইসিস করব। হ্যাঁ, চল একটু কোশ্চেন অ্যানালাইসিস করি। যে দেখেন, আপনারা বলেন যে আপু শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, ওইগুলো এখন যাচ্ছি না, ওগুলোর কোশ্চেন কিউএনএতে আছে। আমাদের কিউএনএ দেখেন, কিউএনএ সেগমেন্ট রাখছি, যত কোশ্চেন সব এখানে। এই যে আপু প্রস্তুতি কিভাবে শুরু করবেন, তারপরে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, টার্গেট কিভাবে ফিক্স করবেন, স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হয় কিভাবে, এই যে দেখেন আমার নোট, আমি সবগুলো এগুলো দেখাবো। তারপরে কনসিস্টেন্সি আছে কি, এই হইতেছে স্লাইডের সারাংশ। হ্যাঁ, এই স্লাইডে এগুলো আছে। সো চলেন আমরা সব বিষয় নিয়ে ডিসকাস করব। তার আগে একটু আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি, যেটার ক্লাস আমাদের আছে, যে আজকে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব এবং ফুল গাইডলাইন দিব ম্যানেজমেন্টের। সো একটু দেখেন, ব্যবসায়ী থেকে 23-24 শিক্ষাবর্ষে প্রশ্ন এসেছে একটা, এবং এই দেখেন 22-23-এ কোশ্চেন আসছে 3টা, এবং 21-22-এ কোশ্চেন আসছে 2টা। এখান থেকে কোনো কোশ্চেনই আসে নাই। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি দেখতে পারলাম যে আমার জন্য ব্যবসায়ী চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি একটু তাকায় দেখি, একটা বাদ দিয়ে বাকি সব বছরে এই যে ব্যবসার মৌলিক ধারণা প্রথম অধ্যায়, ম্যানেজমেন্ট প্রথম পত্রের প্রথম অধ্যায়, এটা তাহলে আমাকে মাস্ট পড়তে হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক মালিকানা ব্যবসায়ী থেকে রিসেন্ট মানে 19-20 থেকে কোশ্চেন আসতেছে। এই জায়গাটা শুধু প্রশ্ন আসেনি, এটা খুব সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তার মানে এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। আমি দেখেন VI দিচ্ছি। তারপরে আমার অংশীদারি ব্যবসায়ী তো ইজ এ মাস্ট, এটা 2টা আসছে, এখানে একটা আসছে, 2টা আসছে, কোনো বছর বাদ যাচ্ছে না যে এখান থেকে প্রশ্ন আসতেছে না। অংশীদারি ব্যবসায়টাও অনেক গুরুত্বপূর্ণ। কোম্পানি সংগঠন এটা দেখা লাগবে না আমার, কারণ কোম্পানি সংগঠন ছাড়া কোশ্চেন হয় না। আপনি দেখেন এই যে 22-23-এ শুধু বাদ দিছে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের, মানে কি বলবো আপনারা একটা তথ্য জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত? 700 থেকে 750-র মধ্যে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS এটা কত? এটা 350-র মধ্যে। এটা কেন? কারণ এটা হচ্ছে BBS সাবজেক্টের জন্য এর র্যাঙ্কিংটা এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আজকের ক্লাসের কোনো PDF দেওয়া হবে না, ইয়াস, বাট এত প্রত্যেকটা কথাই অনেক বেশি ইনসাইটস থাকবে। প্রত্যেকটা কথায় খুব প্রত্যেকটা কথা যদি আপনি খুব সুন্দর করে নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে না, প্রত্যেকটা কথা এত বেশি ইনসাইটসফুল কথা, তাহলে আপনি জানতে পারবেন। দেখেন, তার মানে সমবায় থেকে এই যে রিসেন্টলি কোশ্চেন আসা বাদ দিছে, এটা হইতেছে, আমি সেকেন্ড নাম্বার গুরুত্বপূর্ণ রাখলাম, এটাকে আরেকটা V দিয়ে দেই। হ্যাঁ, এটা 3টা V। ওকে, রাষ্ট্রীয় ব্যবসায় এটা লেস ইম্পর্টেন্ট, কারণ বিগত এই বছরগুলোতে কোনো কোশ্চেন আসে নাই। কোনটা আপনার আগে পড়তে হবে, আপনি কিভাবে মানে কোশ্চেন অ্যানালাইসিস করতেছেন, কোশ্চেন অ্যানালাইসিস করার পরে আর আপনি বলবেন আপু এইগুলো কোথায় পাবো, এইসব চার্ট কোথায় পাবো? আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা থেকে সবগুলো সাবজেক্টের জন্য, বাংলা, ইংরাজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অর ফাইন্যান্স, এই সবগুলো সাবজেক্টের জন্য এইরকম অ্যানালাইসিস করে দেওয়া হবে। আপনার জন্য কাজটা সহজ করে দেওয়া হলো না, কিন্তু আমাদের জন্য এই সময় এইগুলো সব আমার নিজে করতে হয়েছে, আর আপনাদের জন্য এটা
আমরা ওপেন রেখে দিয়েছি যে না ঠিক আছে, এটা কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য করা হয়, কিন্তু না, আমরা চিন্তা করেছি যে না, আমাদের যে অডিয়েন্স আছে সবাই যেন উপকৃত হয়। ওকে, তাহলে এই বিনিময়ে কী চাইতেছি? শুধুমাত্র শেয়ার এবং আপনাদের দোয়া, অ্যান্ড আপনারা যেন খুব বেশি বেটার কিছু করেন, নাথিং এলস। খুব বেশি কিছু এক্সপেকটেশন নাই আমাদের। তো রাষ্ট্রীয় ব্যবসায় এটাও আমি লেস ইম্পর্ট্যান্ট হিসেবেই রাখবো। ব্যবসার আইনগত দিক, এটা আপনারা যদি কঠিন লাগে এটা স্কিপও করতে পারেন, শুধু একটা দিয়ে রাখলাম। দেখেন শুধুমাত্র 22-23 আর হইতেছে এই যে 18-19-এ একটা প্রশ্ন আসছে। তারপরে ব্যবসায় সহায়ক সেবা, এটার থেকেও প্রশ্ন আসা দেখা যায় না। তারপরে ব্যবসায় উদ্যোগ, এখান থেকেও কখনো প্রশ্ন আসে নাই। তারপরে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, দিস ইজ এ মাস্ট। এইখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে, এটা হচ্ছে কোম্পানির মতো গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যদি সাজাই, এইটা হচ্ছে 1 নম্বর। সবার প্রথমে আমাদের আয়ত্ত করতে হবে কোনটা? কোম্পানি। তারপরে আমাদের আয়ত্ত করতে হবে এই যে এইটা তথ্য প্রযুক্তির, এইটা 2 নম্বর সিরিয়ালে আমরা সাজালাম। 3 নম্বরে আমরা রাখবো অংশীদারি ব্যবসায়ীকে, দিস ইজ দ্য 3rd নাম্বার। আপনারা সাজায় ফেলেন যে কোন কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের খাতায় লিখে ফেলেন। অ্যান্ড 4 নম্বরে আমরা এইটাকে রাখবো। অ্যান্ড সমবায়কে পরে রাখি, রাষ্ট্রীয়কে আমরা 5 নম্বরে রাখবো। এবং এই যে দেখেন লাস্টে একটা ব্যবসায়ী নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, যে কোর্সমিনকালে কোনো প্রশ্ন আসে না বাট চলে আসতে পারে, এটাও আমরা শিখবো। হ্যাঁ, এটাও রাখলাম, কিন্তু আমরা এটা 5 নম্বরে দিলাম। তারপরে আমরা সবই পড়বো, এখানে যা যা কন্টেন্ট দেখতেছেন সব কন্টেন্টই পড়বো, তবে আমরা সিরিয়াল ওয়াইজ পড়বো। তারপরে আমি 6 নম্বরে সাজাচ্ছি এক মালিকানা। আমি হচ্ছে আমার নিজের কথা এখানে ভিজুয়াল করতে পারছি। আমার যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমি এরকম সবগুলো সাবজেক্ট নিয়ে বসে সাজাতাম যে এইটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ। আমার স্বপ্নের ইউনিভার্সিটি, ধরেন আপনার স্বপ্নের ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার স্বপ্নের ইউনিভার্সিটি চট্টগ্রাম আপনার স্বপ্নের ইউনিভার্সিটি যেটাই হোক না কেন, আপনি সেই ভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক নেবেন এবং নিয়ে দেখবেন যে কোন বছরে কোনটা থেকে কয়টা প্রশ্ন আসছে। সো দেখার মাধ্যমে আপনি কিন্তু ক্লিয়ার হইতে পারবেন যে হ্যাঁ এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন আমি সাজালাম 6 পর্যন্ত। তারপরে আমি সমবায়কে 7 নম্বর স্থান দিতে চাই, এটাকে 7 নম্বর স্থান দিলাম। তারপরে আমি আইনগত দিককে 8 নম্বর, এবং এখানে টোটাল 11টার মধ্যে আমি 8টা সাজাইছি, এবং বাকি ব্যবসায় সহায়ক সেবা, ব্যবসায় উদ্যোগ এবং ব্যবসায় নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ইজ এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। এই 3টাই সবার পরে পড়বো একসাথে। তাহলে আমি সব থেকে গুরুত্বপূর্ণ আইডেন্টিফাই করলাম। এটা প্রথম স্থান অধিকার করেছে কোম্পানি সংগঠন, দ্বিতীয় স্থান অধিকার কে করেছে এখানে আমাদের ব্যবসায়িক তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, তৃতীয় স্থান অধিকার করতেছে অংশীদারি ব্যবসায়। এইভাবে করে খাতায় সিরিয়ালি সাজায় ফেললাম। ঠিক আছে, দেখি আপু কমার্সের ম্যানেজমেন্ট সাবজেক্টটা একটু ইজি লাগে, রাইট? ইজি লাগে, সেই সব নিয়ে যত কিউএনএ আছে সব কিউএনএ আমরা ডিসকাস করব। কিউএনএ দেন অনেকগুলো, আপনারা মাত্র 7 জন শেয়ার করছেন কেন? আপনারা এখানে হইতেছে 46 জন মানুষ, 46টা শেয়ার থাকবে, কারণ এই ওয়াই আপনারা এত কিপটামি কেন করেন বুঝি না তো আমি। যা কিছু কল্যাণকর তা যদি আপনি অন্যের মাঝে বিলিয়ে দেন, আপনার কাছে রিটার্ন আসে, আপনারা জানেন না? সো এখানে আমি যে কথাগুলো বলবো, দেখেন আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি পড়তেছি, যারা অলরেডি সেই ফাইটটা করে আসছি, তারাই ভালো জানবে যে কি তাদের ফেস করতে হয়েছে, কিভাবে পড়া দরকার। সো ঠিক তাদের থেকে কিন্তু আপনারা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, আমাদের সময় হয়েছিল কি, আমরা বিভিন্ন ভাইয়া আপুদেরকে নক করতাম যে ভাইয়া আপু কীভাবে পড়বো, আমার এইচএসসি পরীক্ষা শেষ। আপনাদের তো সেটা করা লাগতেছে না, আপনাদের জন্য ফ্রি অ্যারেঞ্জমেন্টস রাখছি। সো আপনারা শেয়ার করবেন, ফ্রিতে অনেক কিছু দিয়ে অনেক পাবেন। বিনিময়ে আমরা কী পাবো? বিনিময়ে আমরা আপনাদের থেকে অনেক দোয়া পাবো, এটাই। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রথম পত্র। এবং দ্বিতীয় এইখানে আপনার যে কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যত প্রশ্ন আসছে 23-24-এ 22-23-এ অনেক ইফোর্ট দিয়ে এগুলো কিন্তু মেক করতে হয় আমাদের। তারপরে একটু দেখি
আচ্ছা, এটা সেকেন্ড পেপার থেকে। এখানে আমি প্রথম দিব কাকে? প্রথম দিব ব্যবসায়ের মৌলিক ধারণা। দেখেন যে এখানে আমাদের একসময় 20টা কোশ্চেন আসতো, তারপরে দেখেন 12টায় যখন শিফট করলো 6টা করে প্রশ্ন আসতো ওই প্রথম অধ্যায় থেকে। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে 6টা প্রশ্ন তো আসতো। ক্যান ইউ ইমাজিন? 20টার মধ্যে 6টা প্রশ্ন ও একাই দিতেছে। ইট মিনস কি? ও মাই গডনেস। তারপরে দেখেন এখানে 3টা আসছে, এখানে একটা আসছে, এখানে 3টা আসছে, তার মানে কি এটা এত 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 বেশি গুরুত্বপূর্ণ? দিস ইজ ইনসেইন, রাইট? ওকে, আচ্ছা। তারপরে দেখেন পরিকল্পনা থেকেও রিসেন্ট কোশ্চেন করে একটু কমাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি সিরিয়ালের রাখতে চাই প্রেষণা, যেটাকে কি মোটিভেশন না, মোটিভেশন। প্রেষণাকে কি বলে? মোটিভেশন। আপনারা জানেন, কারণ আপনারা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট। এটাকে আমি 2 নম্বরে সাজাবো, এটাকে সাজালাম 1, তারপরে এখানে 2। এটাও হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি এইভাবে তাকান তাইলেই বুঝতে পারেন যে কীভাবে কোনটাকে সাজাবেন। হ্যাঁ, এরপরে দেখেন ফার্স্ট পেপার থেকে কিন্তু ইদানিং বেশি প্রশ্ন আসতেছে। সেকেন্ড পেপার দেখি। আচ্ছা, এইটা দেখেন ব্যবসার মৌলিক ধারণা, পরিকল্পনা, এটাও গুরুত্বপূর্ণ। এখানে আমি 3 নম্বরে সাজালাম। তারপরে সংগঠনকে আমি এটা 4 নম্বরে সাজালাম। এখান থেকে প্রশ্ন আসে না, এটা আমি সবার লাস্টে দিব। এটা কবে দিব? সবার লাস্টে দিব, সবার লাস্টে পড়ব। যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেই চ্যাপ্টারগুলো আমি সবার আগে আয়ত্ত করে ফেলবো, এবং সেই চ্যাপ্টারগুলো আমি বারবার রিভিশন দিব। একটু পরে কিউএনএতে যাব যে রিভিশন দেওয়ার ফলাফল কী বা রেজাল্ট কী হতে পারে, রিভিশন কেন দিবেন, কিভাবে দিবেন, রেজাল্টটা কী হতে পারে। তারপরে আমি রাখতে চাই নিয়ন্ত্রণকে। এটা 5 নম্বর চলতেছে না? ইয়াস, নিয়ন্ত্রণ হচ্ছে 5 নম্বর গুরুত্বপূর্ণ টপিক। তারপরে আমি রাখবো নির্দেশনাকে 6 নম্বরে, আর কর্মী সংস্থানের 7 নম্বরে, এবং লাস্টলি আমরা বিবিধ। এই বিবিধ মানে কি? এই যে ব্যবসায়ী সংগঠনের সাধারণ জ্ঞান থেকে এমনি আপনার জেনারেল নলেজ, যেটা বিভিন্ন পত্র পত্রিকায় আসে। তো আপনারা এখন বলবেন আপু বিজনেসের এইসব পত্র পত্রিকা আমাদের আবার পড়তে হবে? পড়তে হবে না, ওই 1-2টা কোশ্চেন আসে, আপনারা আপনাদের মাথা ঠান্ডা রেখে কোশ্চেন যদি দেখেন আপনারা পারবেন। এই দেখেন এইখানে একটা আসছে, আর আগে আসতো বেশি। আগে মানুষজন একটু বেশি ক্রিয়েটিভ ছিল, এই জন্য। এখন আপনারা কম ক্রিয়েটিভ, ওই যে কম ক্রিয়েটিভ, কারণ রিলস দেখতে দেখতে আপনাদের ক্রিয়েটিভিটি অনেক কমে গেছে। সো টিচাররাও জানে, এবং টিচাররা এই জন্য সেই পরিমাণে কম কোশ্চেন করে। সো এই জন্য ব্যবসা সংক্রান্ত সাধারণ জ্ঞান ও বিবিধ থেকে একটা প্রশ্ন আসে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখান থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, মানে বাইরে থেকে। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের সিলেবাস, নিয়ন্ত্রণ পর্যন্ত তো আমাদের সিলেবাস, এর বাইরে থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। দেখি কি লিখছে। আপু প্রোমো কোডটা কোথায় পাবো? আচ্ছা, আজকের এই ক্লাসে আপনাদের একটা প্রোমো কোড দিয়ে দিই। দেখেন, বলবো? আচ্ছা বলি, এই তাড়াতাড়ি। হ্যাঁ, সিক্রেট প্রোমো কোড। এই যে 2600 টাকার যে কোর্সটা, ঠিক আছে, 2600 টাকার কোর্সটা, এটা যদি আপনারা আমার নাম দেন আর কি, SNEACE 300 এই কোডটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা 300 টাকা ডিসকাউন্টে মাত্র 2300 টাকায় জয়েন করতে পারবেন। কয়জন আছে? আমার তো 45 জন আছে, বেশি মানুষ নয়। হ্যাঁ, তাড়াতাড়ি মুছে দিব। হ্যাঁ, তো বুঝতে পারছেন, 2600 টাকার কোর্স 2300 টাকা কিনতে পারবেন। আমার নাম লিখবেন স্নেহা। এখানে একটা মিস্টেক আছে, এই কোড কাজ করবে না। কেন? আমার নামের বানান ভুল আছে। এই দেখেন, এক্সাইটমেন্টের জন্য নামের বানান ভুল লিখছি। SNEACE300। এই কোডটা দিলে 2300 টাকা কমে কিনতে পারবেন। এখন আসেন, কিছু লিখি নাই। ওকে, বুঝতে পারছেন, এইটা হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, আমাদের ব্যবস্থাপনার মৌলিক ধারণা। এই চ্যাপ্টারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে 2 নম্বর র্যাঙ্কিংয়ে আমরা রেখেছি প্রেষণা বা মোটিভেশনকে, যেটা আপনারা হেলাফেলায় রাখেন যে না ঠিক আছে এটা তো খুবই সহজ টপিক। বাট দেখেন, এই যে আমি যে সিরিয়ালটা করে দিলাম, এই সিরিয়ালটা করে দেওয়ার মাধ্যমে কি হইল? আপনি জানতে পারলেন যে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। বিগত বছরে আপনার যে কোনো ইউনিভার্সিটির আপনি এরকম কোশ্চেন ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করে দেখবেন যে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, সেটা আপনি সিরিয়াল করে সাজাবেন। দেখেন, অ্যাডমিশনে তারাই চান্স পাবে বা তারাই ভালো করবে, তারাই একটা সিট পাবে যারা কৌশলের সাথে পড়বে। কিউএনএতে ডিসকাস করব, এখানে একটু বলা লাগতেছে, সব কিউএনএর জন্য আমি ধরে রাখতে পারছি না, এই জন্য এখানে বলে দিতে হচ্ছে। সো
প্রথমে আমাদের অ্যাডমিশনের জার্নিটাই শুরু হয় প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে। আমি প্রশ্নগুলো বিশ্লেষণ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনটা কততম গুরুত্বপূর্ণ টপিক সেটাও বলে দিলাম। এখন আপনাদের কাজ হবে এই চ্যাপ্টারগুলো বা এই কন্টেন্টগুলো আগে শেষ করা এবং এই কন্টেন্টগুলো বেশি বেশি পড়া। এখন আপনারা বলবেন আপু হচ্ছে আপু তাইলে কি হচ্ছে বাকি যেগুলো আমাদের এখানে দেখাচ্ছে না যে বাকি আপনি যেগুলো বাদ দিতে বলছেন এগুলো কি পড়বো না? এগুলোও পড়বেন, অ্যাডমিশনে বাদ কিছু দেওয়া যাবে না, কিন্তু কৌশলের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যে আইটেমগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো পড়তে হবে। অ্যান্ড সেইগুলো জানে কারা? সেইগুলো জানে হচ্ছে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার রিনাউন্ড অর মাইটি টিচাররা, কারণ তারা জানে কোশ্চেন কোথা থেকে হয়। ঠিক আছে? ওকে ম্যাম, ম্যানেজমেন্টের বই দিবেন কি? না, ম্যানেজমেন্টের কোনো বই লাগবে না। আমি যে ক্লাসে যে স্লাইড দিব বা যেভাবে আমি ক্লাসের মধ্যে পড়াবো ডিরেকশন দিব, স্লাইডটা পড়লেই হয়ে যাবে। এবং আপনাদের তো এইচএসসির বই আছেই, অ্যান্ড আমি যে স্লাইডটা পড়াবো সেটা দিয়েই হয়ে যাবে। আমার স্লাইডটা যদি আমি যেভাবে মেক করি, আপনারা যারা আমার এইচএসসিতে পড়েছেন তারা জানবেন যে আমি স্লাইডটা কীভাবে মেক করি। আমার স্লাইড পড়লে আপনাদের এক্সট্রা কোনো বইয়ের প্রয়োজন হবে না, যতটা দরকার হবে বলে দিব ক্লাসের মধ্যে। হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস। এখন যাব কিউএনএ। যত কিউএনএ আছে, আপনার যত কোশ্চেন আছে, কোশ্চেন অ্যানালাইসিস বুঝতে পারছেন যে এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে। প্রথমে অ্যাডমিশন জার্নি শুরু হবে কোথা থেকে? অ্যাডমিশন জার্নি শুরু হবে প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে। বারবার বলতেছি, অ্যাডমিশন জার্নির সিলেবাস দেখে কোনো কিছু শুরু হয় না। ওই যে বুয়েট, তারপর মেডিকেলের যেরকম সিলেবাস দেওয়া থাকে, সেরকম কোনো সিলেবাস দেখে কিন্তু আমাদের শুরু হবে না। আমাদের প্রস্তুতি শুরু হবে বিগত বছরে কী প্রশ্ন আসছে, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমাদের প্রস্তুতি শুরু হবে। আমাদের প্রস্তুতির ধাঁচটাই আলাদা। তো সেইভাবেই আমি আপনাদেরকে সাজিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন গুরুত্বের আলোকে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্ব, এবং সেই চ্যাপ্টারগুলো আপনারা নোট করেছেন। আপনারা যারা রিয়েল এখান থেকে কোনো ইনসাইটস নিতে চান তারা অবশ্যই নোট করেছেন। আচ্ছা, এখন যত প্রশ্ন আছে ম্যানেজমেন্ট সাবজেক্ট রিলেটেড, অথবা কি বলে, আপনারা যারা আমাকে এতদিন কতগুলো ইনবক্স করেছেন, আমার নিজেরও পরীক্ষা চলতেছিল, আমি দেখি নাই আসলে। অ্যান্ড বিবিএতে আসলে সবাই বলে যে ভার্সিটিতে উঠলে চিল, ভার্সিটিতে উঠলে আর পড়াশোনা করা লাগে না, ইজ আ মিথ। ভার্সিটি উঠলেও পড়াশোনা করতে হয়। ভার্সিটি উঠলে আপনার জ্ঞানের পরিধি অনেক বাড়বে, কিন্তু আপনি একটা ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন কি তুলবেন না সেটাও কিন্তু আপনার আশেপাশের এনভায়রনমেন্টটা আপনাকে ইনফ্লুয়েন্স করে, আপনাকে প্রভাবিত করে, রাইট? সো এই জন্যই আপনাকে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক বেশি দরকার। ওকে, এখন যত প্রশ্ন আছে আমরা সব কিউএনএ নিব। প্রস্তুতি কিভাবে শুরু করব? অলরেডি আমি বললাম যে প্রস্তুতি শুরু করব আমার বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে। ক্লিয়ার? আমার যে কোনো সাবজেক্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আচ্ছা ফাইন্যান্স অথবা মার্কেটিং, আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ফাইন্যান্স নিব নাকি মার্কেটিং নিব। আমার হইতেছে আমি বলবো আপনার এইচএসসিতে যে সাবজেক্টটা ছিল, যদি আপনার মার্কেটিং থেকে থাকে আপনি মার্কেটিংটাই দেখাবেন, আর আপনার যদি ফাইন্যান্স থেকে থাকে আপনি ফাইন্যান্সই দেখাবেন। এখন একজন আমাকে কোশ্চেন করছে যে আপু আমার ফাইন্যান্সও ছিল মার্কেটিংও ছিল, তাহলে আপনি মার্কেটিং দেখাবেন কেন? মার্কেটিং তুলনামূলক কিছুটা হলেও একটুখানি ইজি মনে হয়। সো একদমই বলবো না যে হ্যাঁ অনেক বেশি সহজ, কিন্তু বলবো যে হ্যাঁ অন্য সাবজেক্টগুলো থেকেও ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে বেটার নাম্বার তোলা যায়। অ্যান্ড যেটা কিনা আপনার ওভারঅল সব সাবজেক্টটাকে, ওভারঅল যে 60-এর মধ্যে এইটাতে যদি 12-24 পান, তার মানে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকতেছেন। আর 12-24 পাওয়া কি সম্ভব? সম্ভব। আমি হচ্ছে ম্যানেজমেন্টে 11টা হয়েছিল, আর হচ্ছে মার্কেটিংয়েও 11টা হয়েছিল। আমার দুইটা সাবজেক্টে 11টা হয়েছিল, ইংলিশেও আমার 11টা হয়েছিল। যাই হোক, এখন দেখেন প্রস্তুতি তাহলে কিভাবে শুরু করবেন। প্রস্তুতি শুরু করতে হয় যে কোনো সাবজেক্টের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে। আপনারা কি বলে যুদ্ধ করতে জানে, আর দেখেন ভার্সিটি, কিন্তু আমি বললি যে ভার্সিটি অ্যাডমিশন এটা আসলে একটা যুদ্ধ। কারণ দেখেন পরীক্ষা দিবে,
40 থেকে 50,000, 40 থেকে 50,000 সিট কয়টা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট হচ্ছে 1050টা। কোটা টোটা বাদ দেন, ওইসব এখন আর দুনিয়ায় চলে না। আর আমি চিন্তা করতাম যে না হ্যাঁ আমি আমার মতো ডিটারমিনেশন রাখতে হবে যে না আমি চান্স পাবো, আমার এখানে যদি কেউ চান্স পায় আই উইল বি দ্য ফার্স্ট, আমি প্রথম হব, এখানে আর কেউ নাই। আমি আসলে কাউকে গুনতাম না, আমি নিজের মতো আমি এখানে চান্স পেয়ে গেছি। আমার ভাবসাব দেখে মনে হইতো না আমি চান্স পেয়ে গেছি, আসলেই পাইছি। সো আপনার নিজের মধ্যেই আত্মবিশ্বাসটা আনতে হবে যে না আপনি পারবেন। এইসব সংখ্যা দেখে ভয় পাইলে হবে না। আবার পাশ করে কত জানেন? পাসিং রেট কত? প্রতি বছরে পাশ করে হইতেছে 8 থেকে 10% শিক্ষার্থী, বাকি 90-95% ফেইল করে। অবাক হচ্ছেন? ওই যে ইংরেজিতে 5 পাইলে পাশ করতে হয়, সি ইউনিটের তো একটাই ক্রাইটেরিয়া, ইংলিশে 5 পেয়ে পাশ করতে হয়, আর কোনো ধরনের রিকোয়ারমেন্ট নাই। ইংলিশে শুধু 5 পাইলে পাশ, তাহলে খাতা দেখাবে, কিন্তু পাশে চিন্তা করলে হবে না। আমার ইংলিশে 11টা হয়েছিল, ম্যানেজমেন্টে 11টা হয়েছিল, মার্কেটিংয়ে 11টা হয়েছিল। আমি আসলে অ্যাকাউন্টিংয়ে পচা করছিলাম, কারণ অ্যাকাউন্টিংয়ে আমাদের বেলায় অনেক বেশি ম্যাথ আসছিল। সো অ্যাকাউন্টিংয়ে আই গট জাস্ট 4 মার্ক। কেন? কারণ আমি অ্যাকাউন্টিংয়ে সময় পাই নাই। সো এই যে টাইম ম্যানেজমেন্ট, এটাও একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভাই আজকেও আপনারা আমরা দেখতেছেন, কেন দেখতেছেন ভাই? আমি একটা ইভেন্টে ছিলাম, ইভেন্ট থেকে সোজাসুজি ক্লাসে আসছি, এই জন্য আপনারা আমরা দেখেন না, আপনারা ক্লাস করেন। যাই হোক, প্রস্তুতি তাহলে কিভাবে শুরু করবেন? প্রস্তুতি শুরু করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করার মাধ্যমে। আপনি ধরেন একটা জায়গায় যাবেন, আপনি যাওয়ার আগে সেই জায়গাটা সম্পর্কে রিসার্চ করে যাবেন না? যে আপনি আপনি আমেরিকায় যাবেন, মানে আমেরিকায় যাওয়ার জন্য আপনার হইতেছে আমেরিকায় কিভাবে যাবেন, কোন আমেরিকায় অনেক অনেক জায়গায় ট্রানজিট নেওয়া যায়। আপনি কোন কোন জায়গায় ট্রানজিট নেবেন? আপনি দুবাইতে নেবেন, না আপনি বাহরাইনে নেবেন, আর কোথায় নেবেন? সো আপনি এই ট্রানজিটটা যেখানে আপনার ট্রাভেল ফেয়ারটা কম, রিস্ক কম, যেখানে আপনার টাকা পয়সা কম লাগবে, আপনি সেই দিক দিয়ে নেবেন, তাই না? এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। আপনাকে কিন্তু এগুলো রিসার্চ করে বের করতে হবে, বিশ্লেষণ করে খুঁজে খুঁজে বের করতে হবে না আমি এই রাস্তা দিয়ে যাব। তারপরে আপনি ইউএসের কোথায় থাকবেন সেটা একটু দেখতে হবে, যে না আমি এখানে একটা এয়ারবিএনবিতে আমি হোটেল নম্বর বুক দিলাম, এটা একটা ব্যবস্থা করতে হবে। তারপর কোন কোন জায়গায় আপনি ঘুরবেন আপনি গুগল করবেন, বা আপনি ইউটিউবে সার্চ করবেন যে আমি অ্যাজ এ বাংলাদেশি আমি ওখানে গিয়ে কোন কোন জায়গায় ঘুরতে যাওয়া উচিত, কোন কোন জায়গায় ইজিলি আমার ট্রাভেল করা যাবে, কস্ট কেমন হবে, মানে সেই সব কিছু কিন্তু আগে ধারণা নেবেন। ঠিক সেরকম আপনার প্রস্তুতি শুরু করার জন্য বিগত বছরে কি কি প্রশ্ন আসছে সেইগুলো দেখলে আপনি একটা ধারণা নিতে পারবেন। আমেরিকার সাথে কিভাবে রিলেট করে দিলাম? ক্লিয়ার? ওকে, লেটস গেট নেক্সট কোশ্চেন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলেও জানাতে পারেন, আমি কিন্তু কিউএনএ সেশনে আছি। ম্যাম আমার কি চান্স হবে? সামির হাসান, অবশ্যই আপনি চান্স পাবেন যদি আপনি মনে করেন, এরকম ডিলেমায় না থেকে যদি আপনি মনে করেন যে না আমি এইখানে 1050 জন, আমি জানি না 1050 জন কারা, বা সে যদি চান্স পায় আমিও চান্স পাবো, সে ভাত খায় আমিও ভাত খাই, তার হাত আছে আমারও হাত আছে, তার পা আছে আমারও পা আছে, সে চোখে দেখতে আমিও দেখতে পাই। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আস? যে ফার্স্ট হবে তার সাথে আর আমার সাথে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে হার্ডওয়ার্কিংয়ে না, জঘন্য রকম পরিশ্রমে না, কৌশলের সাথে জঘন্য রকম পরিশ্রমের সাথে। তো আপনি অবশ্যই হার্ডওয়ার্ক করবেন, জঘন্য রকম পরিশ্রম করেন, সাথে একটু স্মার্ট কথাটা অ্যাড করে দেন, কৌশলের সাথে কথাটা অ্যাড করে দেন, বুস্ট করবে। ক্লিয়ার? এখন যাই, ফুল সিলেবাসে পরীক্ষা হবে নাকি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে? দেখেন ম্যানেজমেন্টে আপনারা যে এইচএসসি 25 ব্যাচে আপনারা এইচএসসিতে যতটুকু পড়ছেন, এইচএসসি 25-এর যে সিলেবাস ছিল ওই সিলেবাস ওয়াইজ, এখন ওইটা কি শর্ট ছিল নাকি ফুল ছিল আপনারাই ভালো জানবেন। যদি শর্ট থাকে তাহলে শর্ট সিলেবাস, তাহলে যদি ফুল থাকে তাহলে ফুল সিলেবাস। আপনারা এইচএসসিতে যা পড়ছেন সেখান থেকেই প্রশ্ন হবে, মানে সেই কারিকুলামটা ফলো করা হয়। এবং বিবিধ থেকে ওই যে দেখালাম জেনারেল নলেজ এবং বিবিধ থেকে একটা দুইটা প্রশ্ন এসে থাকে, যেটা আপনাকে মাথাটা ঠান্ডা রেখে মনোযোগ দিয়ে কোশ্চেনটা সলভ করতে হয়। এই যে
ওকে, ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস? কোশ্চেন ক্লিয়ার যে আপনি ম্যানেজমেন্টে ফুল সিলেবাস পড়বেন নাকি শর্ট সিলেবাস পড়বেন। আপনি আপনার এইচএসসিতে যে কয়টা চ্যাপ্টার ছিল সেই কয়টা চ্যাপ্টারই দেখবেন। এই দেখেন আমরা যে কোশ্চেন অ্যানালাইসিস করছি দেখেন সেগুলো অলরেডি শর্ট সিলেবাসের টপিক। দেখেন একটা দুইটা হচ্ছে এই যে ব্যবসায় সহায়ক সেবা, ব্যবসায় উদ্যোগ, তারপরে আইনগত দিক, কয়েকটা বিষয় হচ্ছে একটু বাইরের, কিন্তু বেশি কোশ্চেন আসছে, কিন্তু দেখেন বেশি কোশ্চেন আসছে শর্ট সিলেবাস থেকেই। তাহলে বুঝতে পারতেছেন দ্য হ্যাক্সটা কোথায়, কৌশলটা এখানে কোন জায়গায়। সেটা হচ্ছে আপনি শর্ট সিলেবাস পড়েন আর ফুল সিলেবাস পড়েন, আপনার মেইন গুরুত্ব থাকবে যেটা আপনি পড়ছেন অলরেডি। মানে আপনি যদি শর্ট সিলেবাস পড়ছেন, এইচএসসি 25 যেহেতু শর্ট সিলেবাস পড়ছে, তার মানে ওই জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে, আর কম প্রশ্ন আসবে বাকি যে টপিকগুলো আমি কোশ্চেন অ্যানালাইসিস করার মধ্যে দেখাইছি, এই 19টা টপিকের বাকি যে টপিকগুলো থাকে সেইখান থেকে কোশ্চেনগুলো হবে। ক্লিয়ার? কিউএনএতে আছি। তাহলে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের ডিলেমা ক্লিয়ার করলাম। টার্গেট ফিক্স করতে হবে, এইটা খুব খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। টার্গেট ফিক্স করা, আপনি দিশেহারা হইলে হবে না। একজন বলছে আমি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষা দিব, আরেকজন বলছে আমি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে দিব, যদি চান্স না হয়, এত কম সিট, আমি কি যে করি। আমি হচ্ছে এক কাজ করি, আমি হচ্ছে বি ইউনিটের জন্য ওই যে গ্রুপ চেঞ্জ করা যায় ওইখানের জন্য একটু প্রস্তুতি নেই, শুধু তো সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানটা একটু প্রস্তুতি নেই। এখানেও যদি চান্স না হয় কি করব, একটু চারুকলার জন্য একটু প্রস্তুতি নেই। এখানে যদি চান্স না হয় কি করব, ওই জাহাঙ্গীরনগরের ওইও একটু প্রস্তুতি নেই, একটু জেনারেল ম্যাথ, একটু অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি যেটা দিয়ে চার্জ হয়, এটাও যদি না হয় কি করব, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য একটু প্রস্তুতি নেই। এটাও যদি না হয় একটু কি করব, আমি একটু দেখি গুচ্ছা টুচ্ছের জন্য প্রস্তুতি নেই। স্টপ। হইছে হইছে আপনাদের এই যে চিন্তা ভাবনা করা, আপনাদের এগুলো হইছে, শেষ। স্টপ করে এখন এখানে আসেন, আপনি কিভাবে টার্গেটটা ফিক্স করবেন। আপনার টার্গেট ফিক্স করতে হবে একটা। আমি শুধুমাত্র একটাই টার্গেট ফিক্স করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমি চান্স পাইলে সবাই চান্স পাবে, আমি চান্স না পাইলে বাকি 1049 জন চান্স পাবে না। আমি যদি চান্স না পাই বাকি কেউ চান্স পাবে না। আপনার মধ্যে এই ডিটারমিনেশনটা থাকতে হবে। অ্যাম আই ক্লিয়ার? সো টার্গেট ফিক্স করতে হবে। টার্গেট ফিক্সিং আপনি কীভাবে করবেন, জীবন মরণ একটা ফিক্স করবেন। আমি ঢাবি সি ইউনিটকে ফিক্স করেছিলাম এবং আমার টিচার এবং আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে জোর করে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা মানে ফর্ম তোলাইছিল, আর হচ্ছে গুচ্ছের ফর্ম তোলাইছিল। এই 3টা জায়গায় আমি পরীক্ষা দিয়েছিলাম। তবে আমার প্রস্তুতি শুধুমাত্র, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার রাজশাহীর পজিশন যেটা আসছিল 158 আইবিএ এলিজিবল ছিল, দেন হচ্ছে জিএসটিতে আমার পজিশন এসেছিল 318। এই 2টা পরীক্ষা আমি ঘুরতে গেছিলাম জাস্ট। গুচ্ছের পরীক্ষা খুলনা ইউনিভার্সিটিতে হয়েছিল, আমাদের বিভাগীয় পর্যায়ে যেহেতু পরীক্ষা হয়, খুলনা ইউনিভার্সিটি একটু ঘুরতে গেছিলাম, দেখি 318তম পজিশন হয়ে গেছে। পরের দিন দিচ্ছি একটা কোর্স নামায়, কী করবো, এমনি এমনি চান্স পেয়ে গেছি, এখন গিয়ে তো আছে কোর্স একটা নামাই দিছি, কী করবো। তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, এখানেও ঘুরতে গেছিলাম, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটি গিয়েই পরীক্ষা দিতে হয়, তো এটা ঘুরতে গেছিলাম। এত সহজ না, আমি যে বলতেছে হ্যাঁ ঘুরতে গেছিলাম তার মানে আপনারা ঘুরতে যাবেন না। আপনারা যাদের টার্গেট থাকবে রাজশাহী ইউনিভার্সিটি তারা তো সেইভাবেই পড়বেন। আমি বলতেছি আমার টার্গেট ছিল এই হিরো আমার টার্গেট ছিল। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট একে তখন আমি যে কি পরিমাণ কি বলবো, যাই হোক, আই ওয়াজ ভেরি অবসেসড ফর DU। অ্যান্ড আমি খুব বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা সংও শুনতাম, থিম সং যেটা ছিল যে আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার। মানে আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে, তেমন সাহস কি আমার নাই সেটা বাস্তবে রূপদান করার। এই সংটা আমাকে অনেক মোটিভেট করতো। দেন হচ্ছে আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং অনেক কম ইউজ করতাম। জাস্ট আমার অনলাইনে যেহেতু পরিস্থিতি আমার অনলাইনেই ছিল, এই জন্য জাস্ট আসতাম, ক্লাসগুলো করতাম, রিসোর্সেস নিতাম, চলে যেতাম। আর আমি মেসেঞ্জার ইউজই করতাম না, মেসেঞ্জার আমার লাগতোই না। আমি ইউটিউবে থাকতাম,
ফেসবুকে আমি যেখানে আমি কোর্স করতাম সেইখানে থাকতাম, আর ইউটিউবে থাকতাম, দ্যাটস ইট। সব কিছু এখানে আছে, গুগলে আছে, ইউটিউবে আছে, আর ফেসবুকে আছে। আপনি কেন সময়টা হেলাফেলা করবেন? আর আমার সামনে শুধু ঢাকা ইউনিভার্সিটি আসতো, মানে ও সেই সময় আমার কোনো আজে বাজে রিলসও আসতো না। আমি আমার ফেসবুকের অ্যালগোরিদমকে সেভাবে সেট করেছিলাম। আর রিলস তো সেই সময় ছিল না। আমি 22-23 পরীক্ষা দিতে, 22-23 এইভাবে পড়েই ছিল না আর কি, আমার 22-এর ব্যাচ, তো 22-এ সেরকম ছিল না। আচ্ছা, সো দেখেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন আসছিল 441, যেটা কিন্তু দিয়ে আমি মার্কেটিং ম্যানেজমেন্ট এবং পরের যতগুলো সাবজেক্ট সবগুলো পড়তে পারবো। তবে আই চুজ MIS কজ আমার কম্পিউটার IT এগুলো ভালো লাগে। সো আমি জানি না কেন ভালো লাগে, বাট আমার ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, এটা কেন একটা ছোটোখাটো ইঞ্জিনিয়ার, সেটা আমি পড়তেছি আর কি। সো আমার প্রস্তুতি শুধুমাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ট্রাস্ট মি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিয়ে আমি রাজশাহী ফেস করেছি, পজিশন এটা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিয়ে আমি GST ফেস করেছি, পজিশন এটা এসেছে। তবে হ্যাঁ, আমি একেবারে যে প্রস্তুতি নেই না এটা বলবো না। আমি রাজশাহী ইউনিভার্সিটির যে মডেল টেক্সট বুক থাকে, বিভিন্ন প্রকাশনীর শেষ মুহূর্তে মডেল টেক্সট বুক বের হয়, যেটাও কিনা আপনাদের মিশন FBS কোর্সের দিয়ে দেওয়া হবে। তো আপনার 2600 টাকায় কত কিছু পাইতেছেন ভাই, দিস ইজ টু মাচ। আর আমি একটা কোডও দিয়ে দিলাম, স্নেহা 300, দিলে আপনারা 2300 টাকায় ভর্তি পারবেন। যাই হোক, আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন মডেল টেস্ট নিয়ে আমি হচ্ছে মনে আছে আমার, যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি গিয়ে ওখানে একটা আপুর হলে ছিলাম, হলে থেকে দেন হইতেছে আমি ওই যে হলের বারান্দায় বসে বসে কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতেছিলাম। সেটা খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল। সো আপনারা ট্রাস্ট করেন আর না করেন, আমার একটাই প্রস্তুতি ছিল, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। দেখেন, পড়াশোনা তো সব একই, এই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা, এই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা, কেন আমাকে প্রস্তুতি নিতে হবে? আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে পারি, অন্য সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তো আমার এমনিই হয়ে যাবে। বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আপনার যদি ফাইন্যান্স থাকে ফাইন্যান্স, তো এই 5টা সাবজেক্টের প্রস্তুতি আমি যদি ধারালোভাবে নিতে পারি, কেন আমার এই 5টা সাবজেক্ট যে ইউনিভার্সিটিতে আছে সেখানে কেন আমাকে আলাদাভাবে কেন দিতে হবে, কেন প্রস্তুতি নিতে হবে, কেন বলা হয়? এটা তো বলার কোনো মানে দেখি না। আমি রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের পরীক্ষায় এরকম পজিশন যদি আমি করতে পারি অ্যাজ এ ফার্স্ট টাইমার, আই ওয়াজ নেভার এভার বিন সেকেন্ড টাইমার, আলহামদুলিল্লাহ। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার নাই, আপনারা ভালো করে জানেন। সো আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে বাকি সব জায়গায় এত ভালো, আমি 3টা জায়গায় পরীক্ষা দিয়েছি, যাদের এত কিউরিয়াস, যারা কমেন্ট করতেছেন যে হ্যাঁ কই কই জায়গায় পরীক্ষা দিছেন, আপু ক্লাস কবে থেকে শুরু হবে? আপনাদের মিশন FBS এর ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। ওকে, আচ্ছা। সো আপনারা যারা বলতেছেন তাদের জন্য একটাই কথা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের জন্য আমি আমার ফুলটা দিয়ে দিছি, আমার যত বেস্ট করা পসিবল ছিল আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের জন্যই করছি। অ্যান্ড সেইটার প্রস্তুতি দিয়ে আমার রাজশাহী এবং গুচ্ছ দুইটাই আমি প্লেস করতে পেরেছি। তো আমি যদি এরকম প্লেস করতে পারি, আপনারা কেন পারবেন না বলেন তো? সো টার্গেট ফিক্স করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নৌকায় পা দেওয়ার দরকার নাই। আমি বলবো না হ্যাঁ আপনারা শুধুমাত্র একটা ইউনিটেই পরীক্ষা দেন, কিন্তু আপনি যদি পারেন, আপনার অ্যাবিলিটি আপনিই ভালো জানবেন। অ্যাডমিশনে আপনাদেরকে কিন্তু কেউ বলবে না যে হ্যাঁ পড়েন, এতদিন আপনারা টিচাররা বকে বকে পড়াইছে, আমরা যারা ছিলাম আপনার কলেজের টিচাররা বকা দিছে, আপনারা পড়ছেন। কিন্তু অ্যাডমিশন এমন একটা জার্নি, এখানে আপনাকে কেউ পুশ করবে না, আপনার যত পড়াশোনা সব নিজেই পড়তে হবে। ক্লিয়ার? এখানে আপনাকে কেউ পুশ করবে না, আপনার নিজের আইডেন্টিটি তৈরি করার খেলা, নিজেকেই এখানে জিতে আসতে হবে। এখানে আপনাকে কেউ বলবে না। কী কী নাম আছে এখানে দেখি, মেহেদি, তারপরে হচ্ছে হামজা, হামজা নামটা আমার অনেক পছন্দ বাই দ্য ওয়ে, শিফাত। আচ্ছা, কেউ আপনাদেরকে বলবে না যে হচ্ছে আপনারা পড়েন, আপনাদের কেউ বলবে না, আপনাদের নিজের থেকেই পড়তে হবে। কেউ বলবে না শিফাত, মেহেদি, হামজা আপনারা পড়তে বসেন, আপনাদের নিজের থেকেই পড়তে হবে। এটা আপনাদের নিজেদের আইডেন্টিটি তৈরি করার গেম। ক্লিয়ার? সো টার্গেট, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার অ্যাবিলিটি কতটুকু, আপনার কি আসলে নিজের প্রতি বিশ্বাস আছে কিনা, আপনি কি পারবেন কিনা, তাহলে একটা টার্গেট নেন। আর যদি মনে করেন যে না আমি একটু উইক স্টুডেন্ট, আমার জন্য আরেকটা 2টা অপশান রাখলে বেটার হয়, তাহলে এরকম রাজশাহী গুচ্ছ পরীক্ষা দিবেন। হ্যাঁ, টার্গেট ফিক্সিং গেল।
স্মার্টলি হার্ড ওয়ার্কিং, দিস ইজ দ্য কি অলসো। কজ হচ্ছে এই যে আপনি জঘন্য রকম পরিশ্রম করেন, কোনো লাভ নাই। আপনি দেখেন একটা গাধাও যেরকম পরিশ্রম করে, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, কোনো লাভ নাই। আপনি পড়বেন, হ্যাঁ আমি একদিন 17 ঘন্টা পড়বো, একদিন 18 ঘন্টা পড়বো, হোয়াট ম্যান, হোয়াট ইজ দিস? 17 ঘন্টা 18 ঘন্টা কে পড়ে? আপু আমি অ্যাডমিশন ফাইটার, আপনি বুঝতে পারতেছেন আমি 17 ঘন্টা 18 ঘন্টা পড়বো? হাউ ফানি, হাউ কিডিং ম্যান, দিস নট দ্য। আপনি আমি কীভাবে পড়তাম? আমি 6 ঘন্টা 7 ঘন্টা রেগুলার পড়তাম, রেগুলার পড়তাম। অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি ইজ হিয়ার, স্মার্টলি হার্ডওয়ার্কিং কীভাবে করবেন? আপনি একটানা বসে পড়বেন না, আপনার ব্রেইনের একটা সেল কাজ করবে, সেটা ফ্লো স্টেট ধরে রাখতে পারবে না। আপনার যে অ্যাটেন্টিভিটি যে ক্ষমতাটা, এটা অ্যাবিলিটিটা বেশিক্ষণ থাকবে না, আপনার মনোযোগ আপনি রাখতেই পারবেন না। আপনি একটানা 30 মিনিট অনেক বেশি মনোযোগের সাথে পড়তে পারবেন, তারপর আপনি 5 মিনিট একটা ব্রেক দেন, আপনি আপনার বাবা মার সাথে গল্প করেন, আপনি একটু পানি খান, আপনি একটু হেঁটে আসেন, যেটা ভালো লাগে আপনি করেন। 5 মিনিট পরে আবার আপনি চেয়ারে চলে আসেন, আবার পড়তে বসেন। এই যে ব্রেক নিয়ে নিয়ে পড়া, এটা একটা স্মার্ট স্টুডেন্ট। আপনি এখনই গুগল করতে পারেন বা ইউটিউবে সার্চ করতে পারেন যে স্মার্ট স্টুডেন্টসরা কীভাবে পড়ে। হ্যাঁ, এটা দিয়ে সার্চ করে দেখেন যে তারা বলবে যে হ্যাঁ। আর সব থেকে কি বলে অনেক দিন পড়া মনে রাখতে পারে কোন দেশের স্টুডেন্ট জানেন? জাপানের স্টুডেন্টরা। তো জাপানের স্টুডেন্টরা কিভাবে পড়ে? জাপানের স্টুডেন্টরা এরকম ব্রেক দিয়ে দিয়ে পড়ে, প্রতিদিন অল্প অল্প করে পড়ে এবং সেইটা পুনরায় রিভিশন দেয়। আপনারা ধরেন সারাদিন যা পড়তেছেন, দিন শেষে এন্ড অফ দ্য ডে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন 30 মিনিটে সব কিছু রিভিশন দিচ্ছেন, আবার আপনি সেটা 2 দিন পর আবার রিভিশন দিচ্ছেন। আপনার একটা জিনিস আপনি অনেক ভালো পারেন, ঠিক আছে, ধরেন এই যে আমাদের হেনরি ফিওরের যে 14টা নীতি, এটা খুব আপনি ভালো শিখে ফেলছেন, কিন্তু আপনি যদি এটা রিভিশনে না রাখেন পারবেন না, ভুলে যাবেন। সো জাপানিজরা কি করে? জাপানিজরা একটানা পড়তে থাকে না, সারাদিন টেবিলে পড়ছি গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এভাবে পড়তে থাকে না। ওরা এই যে বুঝে বুঝে পড়ে, মজা করে পড়ে, যে না ঠিক আছে পড়ার মধ্যে আমি একটা ফ্লো পাচ্ছি, পড়ার মধ্যে আমি একটা সুন্দর ইনসাইটস পাচ্ছি, আমার পড়তে ভালো লাগতেছে। কখন ভালো লাগবে? যখন আপনি বুঝে বুঝে পড়বেন, হ্যাঁ এটা এত ইন্টারেস্টিং, ও আচ্ছা বিমা আইন এত সালে হয়েছিল, চুক্তি আইন, ও তার মানে এটা আমার জন্ম তারিখ ছিল 2004 সালে, তো বিমা আইন, সমবায় সমিতি আইন, এইগুলো সব 2004 সালে আসছে। যা ভালো, তো ভালো একটা ব্যাপার রিলেট হইলো। মজা করে বুঝে বুঝে রিয়েলিটির সাথে অ্যাটাচ করে পড়লে অনেক দিন মনে থাকবে, একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে রিভিশন দিয়ে দিয়ে পড়া। আপনি সারাদিন পড়তেছেন, এন্ড অফ দ্য ডে আপনি আবার রিভিশন দিবেন, আবার 2-3 দিন পরে আবার রিভিশন দিবেন, ব্রেক দিয়ে দিয়ে পড়বেন। এইগুলো হচ্ছে জাপানিজরা ফলো করে। সো আপনাকে অ্যাডমিশনে ভালো প্লেস করতে হলে এটা দিতে হবে। আর ঘুম ঠিক রাখা ইজ দ্য কি। আপনার 6 থেকে 7 ঘন্টা ঘুমানো যে ফরজ, 7 ঘন্টার বেশি না, 6 ঘন্টার কম না। কি বললাম? ঘুমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 6 থেকে 7 ঘন্টা, 7 ঘন্টার বেশি আপনার ঘুমানোর দরকার নাই, 6 ঘন্টার কম আপনার ঘুমানোর দরকার নাই। ক্লিয়ার? আপনি হয় 6 ঘন্টা ঘুমাবেন অথবা 7 ঘন্টা, খুব ঘুম কাতুরে থাকলে আপনি 7 ঘন্টা ঘুমাবেন, বেশি ঘুমানোর কোনো দরকার নাই। এবং বেশি বেশি পানি খাবেন। এই মোমেন্টে আপনার শরীরটাকে সুস্থ রাখাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, পানি খাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাবি সম্পর্কে কিছু বলেন। রাবি সম্পর্কে কি বলবো বলেন? রাবি সম্পর্কে কি জানতে যাচ্ছেন? রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই 4টা সাবজেক্টের পরীক্ষা হয়। প্রত্যেকটা সাবজেক্টে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে 1 করে, আর এখানে 1.25 করে মার্ক থাকবে। সো এই রাজশাহী ইউনিভার্সিটির 4টা সাবজেক্টের পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, তার মানে বুঝতে পারছেন ঠিকমতো পুষ্টিকর খাবার খাইতে হবে, ঠিকমতো ঘুমাইতে হবে, ঠিকমতো পানি খাইতে হবে। এবং যেহেতু অনেকক্ষণ ধরে আপনি পড়াশোনা করবেন, অনেকক্ষণ বলতে আপনার প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা আপনার নিয়মিত পড়ার এটা রাখেন। আর যারা আসলে মনে করে যে না আমার 6 ঘন্টা, দেখেন এক একজনের পড়ার অ্যাবিলিটি এক এক রকমের, একজনের 6 ঘন্টা লাগতেছে, একজনের 7 ঘন্টা লাগতেছে। এখন এটা ডিপেন্ড করে। আমি তো 5 ঘন্টা পড়তাম, মানে বেশি পড়া লাগতো না, আমার অল্প পড়লেই হয়ে যায়। এখনও আমার মোটামুটি ভালো, একটু অল্প ভালো সিজি
সিজি আছে, কিন্তু সেই সিজিটাও হয়েছে আমি কিন্তু খুব বেশি ইফোর্ট দিয়ে পড়ি নাই। আমি আমার জীবনে খুব মানে বেস্টটা দিয়ে কখনো কোনো কিছু করি নাই, তবে বেস্ট দিয়ে করা উচিত। হ্যাঁ, আমরা তো বুঝতে পারি না যে হ্যাঁ এটা খুব বেস্ট, এটা হইতে পারে, আমরা কিন্তু ফাঁকিবাজি করতেই পছন্দ করি। সো আপনি বুঝবেন যে আপনার কি বেশি পড়া লাগে। একজনের একটা প্যারাগ্রাফ, ফর এক্সাম্পল একজনের ভোকাবুলারি 30টা মুখস্থ করতে লাগে 1 ঘন্টা, একজনের লাগে 30 মিনিট। আপনার অ্যাবিলিটি ডিপেন্ড করে যে আপনার এই পড়াটা আজকে পড়তে হবে, আপনি কত সময় পড়তেছেন এটা ম্যাটার করবে না, আপনি কতটা টপিক আজকে শেষ করতেছেন এইটা ম্যাটার করবে। ক্লিয়ার? স্মার্টলি হার্ডওয়ার্কিং করা শেখাইছে। নেক্সট, আর অ্যাডমিশনে যারা হার্ডওয়ার্ক করবে তারা চান্স পাবে না, যারা স্মার্টলি হার্ডওয়ার্ক করবে তারা ইনশাল্লাহ চান্স পাবে। কারণ আল্লাহ কখনো কারোর কর্মফল নষ্ট করেন না, তার কর্মফল যে সে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটাই দেয়। ডিউতে কত পাইলে চান্স হয়? ডিউতে কত পাইলে চান্স হয় এটা না ভ্যারি করে, এক বছরের প্রশ্ন একরকম হয়, আর এক বছরের প্রশ্ন একটু সহজ হয়, এক বছর একটু কঠিন হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে। অনেক বছর দেখা যাচ্ছে যে 85 পেয়েও চান্স হয় না, কারণ কোশ্চেন এত বেশি সহজ আসছে। অনেক বছর দেখা যায় 65 পেয়েও চান্স হয়, যেটা 75 পাইলেও চান্স হয়। সো এটা প্রশ্নের ধরনের ওপরে ডিপেন্ড করে। হ্যাঁ, দেখেন, নোট করে বুঝে পড়া। আমার মনে আছে আমি যখন অ্যাডমিশনের ওরিয়েন্টেশন ক্লাসে গেছিলাম, সেদিনে আমি 5টা সাবজেক্টের 5টা খাতা বানাইছিলাম, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এবং এই 5টা সাবজেক্টের যে নোটগুলো এখন আমি দেখে অবাক হই যে আমি এইভাবে নোট করছি। মানে আপনি দেখলে অবাক হবেন যে নোট, এই দেখেন আমি একটা ডেমো এখানে দিছি, এটা আমার হ্যান্ডরাইটিং, এবং আমি এইভাবে নোট করতাম। আমার সাথে 3টা কলম রাখতাম, কালো, সবুজ এবং লাল। হ্যাঁ, এই আরেকটা মনে হয় 4টা, আর একটা নীল, সবুজ, নীল, কালো আর লাল, এই 4টা কালারের কলম দিয়ে আমি বাংলা, ইংরেজি অনেক বেশি নোট করছি। ইংরেজির মনে হয় আমার 2টা খাতা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সো আমি না অনেক বেশি নোট করে বুঝে বুঝে পড়তাম। সো এটাই আপনাদের ডেমো দেখালাম যে দেখেন অ্যাডমিশনে কিভাবে নোট করে পড়তে হয়। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার নোটের নমুনা, আমার খাতার একটা ছবি নিয়ে এসেছি। দিস ইজ আ ডেমো। হ্যাঁ, দিস ইজ আ ডেমো। আপনারা এরকম সুন্দর করে নোট করে পড়বেন, একটা সময় এটা এমন একটা রিসোর্সে পরিণত হবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। এটা আপনার নিজের অ্যাডমিশন জার্নিতেও হেল্প করবে। পরবর্তীতে আপনি যদি অ্যাডমিশনের পরে কাউকে হেল্প করতে চান, এটা আপনার আজীবনের একটা সম্পদ হয়ে থাকবে, আজীবন আপনি এটাকে ইউজ করতে পারেন। আপু, একটা প্রশ্ন হলে কিভাবে নাম্বার কাটে? একটা প্রশ্ন ভুল গেলে আপনার 0.25 কেটে যাবে। ধরেন আপনার 12টার মধ্যে 11টা হয়েছে, একজনের প্রশ্নটা কে করছে? শিফাত। আপনার ধরেন একটা ভুল গেছে, একটা, এই 1 মার্ক তো যাবে সাথে আরও 0.25 নিয়ে যাবে, তার মানে আপনি পাবেন 10.75। ঠিক আছে, মানে 11টা আপনার হয়েছে, একটা ভুল গেছে, ওই 1 মার্ক তো আপনি পাবেনই না, পাশাপাশি আপনার আরও 0.25 নাম্বার কেটে নিয়ে যাবে। ইট মিনস 10.75 আপনি পাবেন। 12টা কোশ্চেন ছিল, আপনার 11টা হয়েছে, একটা ভুল গেছে, তার মানে আপনার পাওয়ার কথা হচ্ছে 11, কিন্তু আপনি পাচ্ছেন 10.75। কেন পাচ্ছেন? কারণ কাটমার্ক হচ্ছে একটা ভুল গেলে 0.25। এখন ধরেন 12টা কোশ্চেন ছিল, আপনার 10টা হয়েছে, 2টা ভুল গেছে। কয়টা ভুল গেছে? 2টা ভুল গেছে। এখন আপনার কাটমার্ক হইল 0.25, একটার জন্য আর একটার জন্য 0.25, মানে টোটাল কাটমার্ক আপনার হইল 0.50। এখন আপনি তো 2 পাবেন না, তার মানে আপনার পাওয়ার কথা ছিল কত? 10 পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি পাবেন 9.50, কারণ এই যে কাটমার্কটা এখানে মাইনাস হয়ে গেল। বোঝাইতে পারলাম কাটমার্ক কি জিনিস? খুবই ভয়ানক জিনিস এই কাটমার্কের। আচ্ছা আপু, 0.5-এর কি কোনো দাম আছে? অবশ্যই। 0.5-এর জন্য আপনার সিরিয়াল প্রায় 100 পিছিয়ে যেতে পারে, অনেক পিছিয়ে যায়। 0.5-এর জন্য আপনার চান্স নাও হইতে পারে। ক্যান ইউ ইমাজিন? সো 0.5 অনেক গুরুত্বপূর্ণ ভাই। পরে প্রশ্ন না, দিস ইজ দ্য Q&A। দেখেন, আপনি কনসিস্টেন্সি ইজ দ্য কি। কেন আমি কনসিস্টেন্সিকে কি বলি? আমার অ্যাডমিশন জার্নি বা আমার এত বছরের অভিজ্ঞতার আলোকে যত কোশ্চেন থাকতে পারে, আমি সব কিছু আমি এখানে ডিসকাস করার জন্য নিয়ে আসছি। কনসিস্টেন্সি কেন একটা কি? কারণ দেখেন, আপনি একদিন 17 ঘন্টা পড়বেন, আর একদিন পড়বেন না, 2 দিন পড়বেন না, লাভ নাই। আপনি ওই 17 ঘন্টা একদিন না পড়ে আপনি প্রতিদিন
কমপক্ষে আপনি 5-6 ঘন্টা করে পড়েন, বেশি পড়তে পারছেন না, হ্যাঁ আপনার অনেক কাজ আছে, আপনার আপনার ধরেন কোনো কাজ নাই, তাইলে আপনি বেশি টাইম পড়তে পারবেন। ধরেন আপনার কোনো কাজই, আপনি অনেক কাজের মানুষ, আমি অনেক ব্যস্ত, যার কোনো কাজ নাই সে অনেক ব্যস্ত থাকে, রাইট? সো আপনি সেই রকম লেভেলের একটা ব্যস্ত মানুষ, আপনি প্রতিদিন অল্প অল্প করে পড়েন। আর একদিন আমি 20 ঘন্টা পড়লাম, 4 ঘন্টা ঘুমাইলাম আর খাইলাম না, কিছু কিছু করলাম না, এটা কোনো লাইফ হইতে পারে না। সাইকোদের মতো সাইকোপাথ হয়ে কোনো লাভ নাই, মানে সাইকোরা চান্স পাবে না, পাইতে পারে রেয়ার কেস, ওই 1000 জনে 100। আর এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল, এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না। দেখি মিরাজ কি কোশ্চেন করেছে, পেইড ব্যাচের ক্লাস কতদিন পর্যন্ত চলবে? আপনার অ্যাডমিশন জার্নি শেষ হওয়া পর্যন্ত স্যার। ওকে, আপনার নোটগুলো আমার দিয়েন আমার নোট আপনারা দিলে তো হয়েছে, আমি এত কষ্ট করে নোট করছি, আমি আপনারা এমনি এমনি দিয়ে দিব? ওহ, দিস ইজ নট গুড, এটা চাইলে আমি দিতে পারবো না। তাহলে আপনার এই স্লাইড থেকে আপনি কি শিখলেন? আপনি যদি কোনো দিন পড়তে না পারেন, ধরেন আপনার এই কোনো একটা দাওয়াত আছে, বিয়ের প্রোগ্রাম আছে, আপনার আজকে ঈদ, আপনার আজকে পূজা, আপনার আজকে কোনো একটা স্পেশাল ইভেন্ট, ইনফ্যাক্ট ধরেন আপনার আজকে বিয়ে, তারপরে আপনার কমপক্ষে আপনার প্রতিদিন পড়াটা প্রতিদিন পড়তে হবে, ঠিক আছে? অ্যাডমিশনে প্রতি একদিন মিস দিলে মানে আপনি পিছায় যাচ্ছেন। কনসিস্টেন্ট থাকতে হবে, প্রতিদিন নিয়ম করে অল্প হলেও পড়তে হবে, অল্প কিছুক্ষণ হইলেও আপনাকে পড়তে হবে। আচ্ছা, অ্যাডমিশনে ম্যানেজমেন্ট সাবজেক্টের গুরুত্ব। অ্যাডমিশনে ম্যানেজমেন্ট সাবজেক্ট কি অপশনাল? বিগ নো। কারণ অ্যাডমিশনে আমাদের ম্যানেজমেন্ট সাবজেক্টটা ইজ এ নট অপশনাল, ইজ এ ম্যান্ডেটরি সাবজেক্ট। এটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপরে হচ্ছে গুচ্ছ এবং রাজশাহী ইউনিভার্সিটির ডিরেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট লাগে। সো আপনি হচ্ছে মার্কেটিং অ্যান্ড এই সাবজেক্টে আপনি কেন বেটার নাম্বার করবেন? কেন বেটার নাম্বার করবেন? কারণ দেখেন, তুলনামূলক এই দুটো সাবজেক্টে সহজ কোশ্চেন হয়, ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে। সহজ সাবজেক্ট বলতে এই সাবজেক্টে কঠিন করার মতো কিছু নাই। তবে যে স্টুডেন্ট স্মার্টলি হার্ডওয়ার্কিং করবে না, বুঝে বুঝে পড়বে না, কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা তাকে মেন্টর দেখায় দেওয়ার মতো কেউ থাকবে না। আর আপনারা তো পারবেনই, কারণ আপনারা মিশন FBS 1.0-তে থাকবেন, এখানে আপনাদেরকে ঢাবিয়ানরাই পড়াবে। সো যদি আপনারা এই সাবজেক্টগুলোতে ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে 100% 12 এবং 12 24 রাখতে পারেন, অন্য সাবজেক্টগুলোতে আপনারা একটু কম হলেও কিন্তু খুব ভালো পজিশনে থাকতে পারবেন। সো যেখানে ভালো করা যায় সেটা আরও ভালো করতে হবে, যেটা আপনার উইক পয়েন্ট সেটাও আপনার তুলে ধরতে হবে, যে না আমার এই জায়গাটা আমি পারি না। আপনি কি করবেন? আপনি আজকে বাসায় বসে আপনি কোন কোন সাইডটা আপনার উইক জায়গা আছে সেটা আপনি বের করবেন। আপনার দুর্বলতার জায়গা থাকতে পারে ইংলিশে, আপনার দুর্বলতার জায়গা থাকতে পারে মার্কেটিংয়ে, আপনার দুর্বলতার জায়গা যে কোনো জায়গায় থাকবে সেটা আপনি লিখবেন যে হ্যাঁ আমি মার্কেটিংয়ের এই টপিকটা পারি না। আপনি এবার উইক পয়েন্টটাও লিখবেন, আপনার যেটা আপনার স্ট্রেংথ, যে জায়গাটা আপনার একদম এই জায়গাটা আমার শক্তি, এই জায়গাটা আমি পারি খুব ভালো, এটা আমি খুব ভালো করে শিখেছি, সেটাও লিখবেন। অ্যান্ড যেটা আপনি ভালো পারেন সেটা তো আপনাকে রিভিশন দিয়ে আরও ভালো করতে হবে, আর যেটা আপনি পারেন না সেটাকে এই ভালোর জায়গার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, ট্রানজ্যাকশন করতে হবে। এটা খুবই সুন্দর জিনিস। ধরেন আপনি এই পাশে আপনার উইক পয়েন্টগুলো অ্যানালাইসিস করবেন, এই পাশে আপনার যেগুলো আপনি খুব ভালো পারেন, ধরেন স্ট্রেংথ পয়েন্টগুলো আপনি অ্যানালাইজ করবেন, ঠিক আছে? দুই পাশে 2 পয়েন্ট, ধরেন আপনার ভালো পয়েন্ট এবং খারাপ পয়েন্ট আপনার নিজের, ঠিক আছে? আপনার নিজের বিবেককে রিলেট করব, এই জন্য ভালো এবং খারাপ নিয়ে আসলাম। ধরেন আপনার নিজের বিবেক হচ্ছে এখন আপনার ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। এটা শুধুমাত্র বইয়ের সাবজেক্ট না, আপনার কিছু বাজে অভ্যাস থাকতে পারে আপনি অনেকক্ষণ ধরে ফোন চালান, থাকতে পারে আপনি গেম খেলেন, থাকতে পারে আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন, সেইগুলো সব এখানে লিখে ফেলবেন। এবং ভালো সাইডগুলো কী কী? ধরেন হতে পারে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, আপনি আপনার ধর্মীয় অনুশাসন মেনে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি আপনার হিন্দু ধর্মাবলম্বী তারা হচ্ছে যেভাবে যা করে সেটা আপনারা করতেছেন। সো সেইটা আপনার ভালো দিক, কোন কোন সাবজেক্টে আপনি ভালো সেইগুলো লিখবেন। এখন খারাপ দিক থেকে একটা একটা করে আপনি ভালোর দিকে পাঠিয়ে দিবেন, খারাপ জায়গা থেকে সেটা কেটে দিবেন, একটা একটা করে এখানে ট্রান্সফরমেশন হবে, ভালোর দিক থেকে খারাপের দিক থেকে একটা একটা করে ভালো দিকে চলে আসবে। মানে এইখানের জায়গাটা যত কমাইতে পারবেন তত আপনার জন্য বেটার।
ক্লিয়ার। আর ম্যানেজমেন্ট সাবজেক্টের গুরুত্ব, ম্যানেজমেন্ট সাবজেক্টে শতভাগ ভালো করা সম্ভব। আমি 11 পেয়েছিলাম, আপনারাও পারবেন, তবে একটু যে জায়গা থেকে প্রশ্ন আসে সেটা একটু বুঝে বুঝে কৌশলের সাথে পড়তে হবে। অ্যান্ড আমি তো আপনাদের ইনস্ট্রাক্টর, আই উইল বি ইউর ইনস্ট্রাক্টর ইন মিশন ABS 1.0। সো আপনাদের কোনো টেনশন নাই, এখানে চলে আসবেন, আমরা একসাথেই আমাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। এরপরে এখন কি আপনার কোনো আইডেন্টিটি আছে? মেক ইউর ওন আইডেন্টিটি। এই যে আমার না একটা বিষয় খুব ইন্সপায়ারিং লাগতো, যে আমরা যখন একটা কোচিং সেন্টারে যাইতাম বা এইচএসসি লেভেলে যখন, হ্যাঁ আমি দেখতাম যে হ্যাঁ অমুক ভাই গেস্ট টিচার হিসেবে ক্লাস নিতে আসে, বলে যে হ্যাঁ এই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই ভাই খুলনা বিশ্ববিদ্যালয়, ওই ভাই, ওই আপু, মানে আমি ডিসাইড করতাম আমার নামের শেষে এরকম একটা ট্যাগ নাই কেন। এখন আছে, এই দেখেন আমি প্রতিদিন যখন কোচিং থেকে বাসায় যাইতাম, আমি এরকম নামের শেষে একটা ট্যাগ খুঁজতাম যে আমার নামের শেষে কোনো একটা পরিচয় নাই, আমার একটা ট্যাগ নাই কেন। হ্যাঁ আমার এখন আছে। এই যে আপনাদেরও একটা আইডেন্টিটি বানাইতে হবে। আইডেন্টিটি এটা এমনি এমনি আসে নাই, এটা অনেক কষ্ট করে। দেখলেন না আমি কেমনে নোট করে পড়ছি, কিভাবে পড়ছি, কত কত জায়গা থেকে রিসোর্স কালেক্ট করছি, আমার অনলাইন অফলাইন। অনলাইনে অনেক স্বনামধন্য বিভিন্ন কোচিং সেন্টার্স ঘাটাঘাটি করে, ইউটিউব, গুগল, ফেসবুক একদম তামা করে সব জায়গা থেকে আমি নোটগুলো কালেক্ট করছি, নোট করছি অ্যান্ড এভরিথিং। সো আমি এক বিন্দুও ছাড় দেই নাই, আমি আমার সম্পূর্ণটা, আমার বেস্টটা দিয়ে আমি এই সবটাই করছি। সো তারপরে আমার একটা আইডেন্টিটি হয়েছে। অ্যান্ড আপনাদের জন্য এই মোমেন্টটা, অ্যাডমিশন ফেজটা এমন একটা সময় যেটা কিনা আপনার জীবনকে এইভাবে চলতেছিল এইরকম একটা ইউটার্ন দিতে পারে। ধরেন আপনার জীবনটা এরকম চলতেছিল, কোনো চেঞ্জেস নাই, আপনার জীবনের একটা ইউটার্ন করে দিতে পারে, একদম জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে অ্যাডমিশন। আপনার ধরেন এলাকায় কেউ খুব একটা দাম দিত না, আপনার বাবা মাকে কেউ সম্মান করতো না, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় কোনো নামি দামি ইউনিভার্সিটিতে পাবলিকিয়ান হয়ে যাবেন, তখন বলবে ও অমুকের মাইয়া, অমুকের পোলাটা তো হয়ে গেছে পাবলিকিয়ান, তার একটা অন্যরকম দাম চলে আসবে। বাবা মাকে যদি সম্মানিত করতে চান সমাজে, এটা নিজের আইডেন্টিটি বানাইতে হবে। নিজেকে যদি সমাজের কাছে সম্মানিত করতে চান, তাহলে আপনাকে নিজের আইডেন্টিটি বানাইতে হবে। নিজেকে যদি আপনার যে বন্ধুটা আপনার সাথে কথা বলতো না, আপনার সাথে ফ্রেন্ডশিপ করতো না, সেই বন্ধুর কাছে প্রমাণ করতে চান, তাহলে আপনাকে পাবলিকিয়ান হইতে হবে। ইনফ্যাক্ট আপনার নিজের আইডেন্টিটি বানাইতে হবে। আমি বলতেছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে আপনি সব হয়ে যাবে, আমি এটা বলবো না কখনো। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেন, তারপরে আর পড়াশোনা করলেন না, ড্রপ আউট হয়ে গেলেন না। আপনাকে একটা সিঁড়ি দেওয়া হয়েছে, আপনি একটা সিঁড়িতে উঠে গেছেন। দেখেন মিডল পর্যন্ত যাওয়া কিন্তু কঠিন, মিডলের পরে ওঠাটা একদম সহজ। সো সেই কঠিন রাস্তাটুকু আপনি পার হইলে বাকি সহজ রাস্তাটা সহজে পার হইতে পারবেন। সেই কঠিন রাস্তাটা আপনাকে আমরা হাত ধরে নিয়ে যাচ্ছি। এরপরে আপনার জীবন আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ আপনি ম্যাচিউর এনাফ, আপনি বাকি জীবনটা আপনি নিজের মতো সাজায় নিতে পারবেন। আপনি এমন একটা এনভায়রনমেন্টে আসবেন যেখানে দেখবেন সবাই পড়াশোনা করতেছে, সবাই কম্পিটিটিভ, কেউ বিসিএস নিতেছে, কেউ সিএ করবে, কেউ হইতেছে দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, যেখানে আপনার একটা অন্যরকম এনভায়রনমেন্ট কাজ করবে, যেটা কিনা একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুঃখজনকভাবে যেখানে হচ্ছে না। যেখানে দেখেন আমরা যেখানে আমাদের ব্যাচের অনেকে এখনো ফার্স্ট ইয়ার শেষ করতে পারে না, আর আমরা থার্ড ইয়ারে উঠে গেছি। সো ঠিক এরকম অনেক চেঞ্জেস আপনারা দেখতে পারবেন। সো নিজের জীবনটাকে আপনারা একটা ইউটার্ন করবেন কিনা, নিজের একটা আইডেন্টিটি সমাজে বানাবেন কিনা, নিজের একটা গ্রহণযোগ্যতা সব জায়গায় রাখবেন কিনা। আপনার বাবা মা হয়তো এখন আপনার কোনো মতামতের গুরুত্ব দেয় না, একটা সময় আপনার বাবা মা আপনার মতামতের গুরুত্ব দিবে যখন আপনার নিজের একটা আইডেন্টিটি থাকবে, যে না ঠিক আছে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, যেটা কিনা দেশ সেরা বিশ্ববিদ্যালয়। ইট ডাজন্ট মিন যে এই বিশ্ববিদ্যালয়ে সব আপনার সব কিছু চেঞ্জ করে দিবে, বাট এটা আপনাকে একটা সিঁড়ি দিল, এই সিঁড়ি দিয়ে আপনি এখন অনেক কিছু করতে পারবেন। আপনাকে হাতিয়ার দেওয়া হচ্ছে আপনার হাতে, সেই হাতিয়ারটা দিয়ে আপনি কি নিজেকে মেরে ফেলবেন? খুব মূল্যবান কথা বলতেছি, ধরেন আপনার হাতে খুব ধারালো একটা অস্ত্র তুলে দেওয়া হলো, ঢাবি ইজ দ্য ধারালো অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনি নিজেকে নিজে শেষ করতে পারেন, মানে আপনি খারাপ কিছুর সাথে জড়ায় যাবেন, ইট মিনস আপনি নিজেকে নিজে মেরে ফেলবেন। আর আপনার যেই সব বাজে স্বভাব, সেই সবগুলোকে তরোয়ালি দিয়ে সরিয়ে আস্তে আস্তে সরিয়ে বাধাগুলো অতিক্রম করে আপনি আপনার স্বপ্নের রাস্তায় উঠে যাবেন। চয়েস ইজ ইয়োর্স, আপনার লাইফ, আপনার চয়েস। দেখেন আপনি কি করবেন, একটু ভেবে দেখেন। ওকে, পরে সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। ম্যানেজমেন্টের
পূর্ণাঙ্গ গাইডলাইন সেশন সেমিনার অ্যান্ড এভরিথিং কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস নিয়ে আজকে ডিসকাশনে আপনাদের সাথে আমি ছিলাম স্নেহা আপু অ্যান্ড ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে মিশন এফবিএস 1.0 কোর্সে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সাবজেক্টটি নিয়ে ইনশাল্লাহ। সেখানে আমার যত অভিজ্ঞতা আছে প্রিভিয়াস ইয়ারে নিজের প্রস্তুতি, নিজের অভিজ্ঞতা এবং বিগত 2-3 বছরের পড়ানোর যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব আমার শতভাগ দিয়ে পড়ানোর জন্য। অ্যান্ড আমার পাওয়ার পয়েন্ট স্টুডেন্টরা জানে যে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার সার্ভিস কীরকম বা স্নেহা আপু কেমন পড়ায়, আপনারা সবাই জানেন। আর আশা করি ইনশাল্লাহ মিশন এফবিএস এর সবাই সাথে থাকবেন। এইভাবেই আমরা ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের ভয়কে করব জয়, এবং আমরা স্বপ্নের হাসিতে সবাই মিলে একসাথে মেতে উঠব, এবং আপনাদেরকে আমি এই ফুলের তোড়াটা দিয়ে বরণ করে নিতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সাথে দেখা হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আপনাদের যে কোনো পছন্দের বিশ্ববিদ্যালয়ে, সেখানে হয়তো আপনারা আমাকে চায়ের দাওয়াত দিবেন, অথবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে আমি অ্যাজ এ জুনিয়র এমনি এখন আসলে আপনাদেরকে তো চা খাওয়াতে পারি, কিন্তু না, আপনারা আমার জুনিয়র, ক্যাম্পাসের জুনিয়র হয়ে আসেন, আপনাদেরকে অবশ্যই একটা ট্রিট দেওয়া হবে। সো ভালো থাকেন। যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্নইল মানুষ, যারা ডে ড্রিমার, এই যে আমি এখানে রাখছি ডে ড্রিমার, তার মানে কি ঘুমায় ঘুমায় সব ঢাবিকে দেখলে হবে না যে আমি হ্যাঁ ঘুমাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে স্বপ্ন দেখছি আপু, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি, এমন সুখী মানুষ আমি আর দেখি, এত খুশি লাগতেছে আপু আজকে স্বপ্নে কার্জন হল দেখছি। স্বপ্ন দেখতে হবে জেগে জেগে, হ্যাঁ। সো আপনাকে ডে ড্রিমার হতে হবে, দিবা স্বপ্নিক হতে হবে। একটা কথা আছে যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি, আবুল কালাম আজাদের, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে ঘুমাতে দিবে না, সেরকম একটা ডিটারমিনেশন যখন থেকে আপনার মধ্যে তৈরি হবে, বুঝে যাবেন যে আপনি ঢাবিয়ান হয়ে গেছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে আপনিই বলতে পারবেন আপনি চান্স পাবেন কি পাবেন না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এক্সাম হল থেকে বের হয়েছি, আমি নিজেই, আমার আব্বু আম্মু দুইজন বাইরে দাঁড়ায় ছিল। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় আমার আব্বু এবং আম্মু দুইজন আমার সাথে আমার হলে যায় ফর মোটিভেটিং মি। দেন আমি আমার হলে ঢুকে যাই, পরীক্ষা দিয়ে বাইরে বের হয়ে আমি হাসতে হাসতে বের হয়েছি। অ্যান্ড দেন হইতেছে আব্বু আম্মু বুঝতে পারছে হ্যাঁ আমার মেয়ে চান্স পেয়ে গেছে। আমি এসে বলছি যে কেউ যদি চান্স পায় আমি ইনশাল্লাহ চান্স পাবো। এই ইনশাল্লাহর জোরটা চান্স পাওয়া দিছে আমাকে। দ্যাটস ইট। আমি পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝতে পারি যে এই পরীক্ষা আমার রেজাল্ট কী হতে পারে। আমার একটু কথা বলি, সেটা হচ্ছে আমার বোর্ড ছিল যশোর বোর্ড। তো যশোর বোর্ডের কোশ্চেন তো কেমন ডট ডট কী হয় বলবো না, আর যাই হোক যশোর বোর্ডের প্রশ্ন অনেক বেশি মানে কি বলবো কঠিন করে। আমি গোল্ডেন পাওয়ার স্টুডেন্টস কেমনে পাইছে, আমি ঢাকা কি বলবো, আমি হচ্ছে আমার বাসার পাশে একটা কলেজে পরীক্ষা দিতে গেছি, সবাই কান্নাকাটি করতে বের হইতেছে, আমার মুখটা অন্ধকার। ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পত্রই খারাপ করছে। আমি ভাবি নাই যে আমি ইংলিশে ভালো করতে পারবো। তো আমার আম্মুর বিশ্বাস ছিল, আমি যখন বাইরে বের হয়েছি এবং মুখটা একটু মন খারাপ, পরীক্ষাটা খুব বেশি ভালো হয়নি, আমি খুবই ফাইট করছি বলতে আমি খাতার মধ্যে আমি ট্রাই করছি যে না আমি এটা এত চেষ্টা করতেছি, এটা আমি এক্সামিনারকে বোঝাইতে পারছি যে না, যে আমার খাতাটা ইভালুয়েট করবে সে দেখে বলতেছে, বলবে অ্যাটলিস্ট যে না এই মেয়েটা বা এই ছেলেটা, বোঝা যায় না তো ছেলে বা মেয়ে, বোর্ড খাতাগুলো অনেক চেষ্টা করছে, এটাও বোঝা যায়। সো নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা আপনাকে পৌঁছে দিতে পারে আপনার স্বপ্নের সব জায়গাগুলোতে। আপনারা আপনাদের স্বপ্নের হাসিটা হাসেন, তারপরে দেখবেন এমন হাসি হাসতে কত ভালো লাগে। এত সুন্দর করে আপনারাও হাসতে পারবেন যখন আপনাদের স্বপ্নগুলো পূরণ হবে। আপনাদের সবার স্বপ্নগুলো পূরণ হোক, সবাই আপনারা আমরা আসলে মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করি, তবে স্বপ্ন পূরণে কাজ করতে পছন্দ করি না। আমি চাই যে আপনারা স্বপ্ন দেখার সাথে সাথে কাজ করেন, আর যেভাবে বললাম ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ গাইডলাইন ঠিক এইভাবে পড়াশোনা করতে থাকেন। শুধু ম্যানেজমেন্ট না, সবগুলো সাবজেক্টের জন্য এটা অনেকটা অ্যাপ্লিকেবল, মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক সেইভাবে পড়াশোনা করেন, দেখবেন ইনশাল্লাহ বিজয়ের হাসি আপনি হাসবেন আমাদের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।